নমস্কার। স্বর্ণমৃগ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। আদ্যনাথ এবং বৈদ্যনাথ চক্রবর্তী দুই শরিক, উভয়ের মধ্যে বৈদ্যনাথের অবস্থা কিছু খারাপ। বৈদ্যনাথের বা মহেশচন্দ্র বিষয় বুদ্ধি আদৌ ছিল না। তিনি দাদা শ্রীনাথের উপর সম্পূর্ণ নির্ভর করিয়া থাকিতেন। শ্রীনাথের ভাইকে প্রচুর স্নেহবাক্য করিয়া তৎপর করে তাহার বিষয় সম্পত্তি সমস্ত দান করে, যেমন সে কোম্পানির কাগজ অপ্রতিষ্ঠ থাকে। জীবন সমুদ্রে এই কাগজখানা প্রজার একমাত্র অবলম্বন। শিবনাথ বহু অনুসন্ধান করে তাহার পুত্র আদ্যনাথের সহিত ধনীর একমাত্র কন্যার বিবাহ দিয়া সে বললে আজকে আমি সুযোগ পাইয়া রাখিয়াছি। মহেশচন্দ্র একটা সপ্তবিশে বলে আজকে আমি দয়া করি 1 পয়সা পায় না জ্যেষ্ঠ কন্যার সহিত পুত্রের বিবাহ দেন, এবং সেই কন্যার ঘর থেকে যার কারণ তাহার একমাত্র পুত্র, এবং সে বললে আজকে তাহার নেই তাহাদের বিবাহের উদ্দেশ্যে সাধ্য অর্থ সাহায্য করিয়াছিলাম। পিতার মৃত্যুর পরে সে বৈদ্যনাথের বলল কাগজে গান সম্পূর্ণ নিশ্চিহ্ন হইয়া সন্তুষ্ট চিত্তে ছিলেন। আর এমন কথা বলে উহার মনে উদিত হইল না। এর মধ্যে তিনি গাছের ডাল কাটিয়া বসিয়া যত্ন সহকারে রাজ্যের বালক এবং যুবকবৃন্দ তাহাদের নিকটে উদ্যম করিতে দান ইহা বৈদ্যনাথের উত্তেজনা ঠিক করিয়াছিল। তাহার বিশ্বাস যাইত যাহাতে বহু যত্নকাল তাহাকে সেখান থেকে উপকারে যে পরিমাণ পরিশ্রম এবং কার্যের অরোগ্য একটা হাতের জন্য গৃহীবার উৎসাহের সীমা থাকে না। করিতে যখন বলবে দাওয়াত দিয়ে চক্রে লইয়া বড় বড় পবিত্র ধূমকেতু সেখান থেকে হইয়াছিল। বলিয়া প্রাতঃকাল হইতে মধ্যাহ্নের এবং আহার এবং নিদ্রার পর সান্ধ্যকাল পর্যন্ত নিজের দাওয়াই একাকী অবিবাহিত করিয়াছেন। এমন প্রায় দেখা যাইত স্বস্তির প্রসাদে শত্রুর মুখে হারিয়া বৈদ্যনাথের একটি কন্যা জন্মগ্রহণ করিল। গৃহিণী বলে আজকে অসন্তোষে বাড়িয়া উঠেছে। আপনার যেসব সমাজ যে কোনো রূপ হয় না, বাড়ির গয়নাপত্র, বেনারসি শাড়ি, কথাবার্তায় ভঙ্গি, চালচলনের গৌরব মুখ করে যে ঠিক তেমনই হইয়া ওঠে না। রাইয়ার উপযুক্ত ব্যাপারে কী হইতে পারে? অথচ এই তো পরিবার ভাইয়ের বিষয় নিয়ে বঞ্চনা করিয়া সে লইয়া যখন ওদের মধ্যে উন্নতি যত শোনা যায় ততই মুখ করে হৃদয় বর্ষ শ্বশুরের প্রতি এই শ্বশুরই একমাত্র পুত্রের প্রতি আশ্রদ্ধা করে, এবং সে বলবে সাঁতার তুমি আমাকে যোগ্য নও, তুমি আমার হাত পুজোর কেউ নও। এমন আজকে আমি এখান থেকে আমি চোখে জলও আসে। এই সকল অধ্যক্ষী প্রতিবাদ করা পুরুষের ন্যায় কাপুরুষদের পক্ষে অসম্ভব। সুতরাং বৈদ্যনাথের সেই দাওয়াই বসিয়া মনোযোগের সহিত চেঁচাইতে লাগিল। কিন্তু মৌনব্রত অবলম্বন করিয়া বসিয়া একদিন যখন স্বামী শিল্পধারায় গিয়েছিল তখন বলল আমি অন্তঃপুরে আহ্বান করিয়াছি। এই অত্যন্ত আহ্বান সে তার দিকেই চলিয়া যাইতেছে। গোয়ালারা দুধ দাও। সে বলল আজকে আমি নম্রভাবে বলি তুমি বন্ধ করিয়া চলবে করে, ছেলেরা খাইবে কি? গিরিদি করতে হইবে না অমনি। কোনোদিন তো ইহার বিপরীত ভাব দেখা যায়নি। গিরিদি বলল আজকে আমি বলিলেন আমি জানি না যে যা করিতে হয় তুমি তাই করো। বৈদ্যনাথের স্নান মুখে জিজ্ঞাসা করে কী করিতে হইবে। তিনি বললেন এই মাসের মধ্যে বাজার করিতে আনো। এই বলিয়া একমাত্র ফর্দ দিলেন যাহাতে যা রাজসুযোগ্য সম্মানিত করিতে পারিবে। বৈদ্যনাথ বলল এই প্রশ্ন করিতে এতদিন অপদস্থ হইয়াছে, তুমিয়া তবে ছেলেগুলো খাইতে পারবে। মরুক বা আমিও যাই, তুমি একলা বসিয়া খানটার চেষ্টা করিলাম। এইরূপ তোমরা করে বৈদ্যনাথ পারিলে চাষ করিয়া আমি একটা কিছু উপায় নেই চাকরি করিয়া ব্যবসা করিয়া বৈদ্যনাথের পক্ষে দুরাশা। তো এই পূর্বের ভাণ্ডার প্রবেশ করিয়া একটি সময় আবিষ্কার করতে চাই। একদিন রাত্রে বিছানায় শুইয়া কথার বেলায় বলতে পারত না হে মা জগদম্বা, স্বপ্নে যদি দুষ্টুর কিছু বলো তাহলে আজকে আমি লইব। সে রাত্রে বলল আজকে আমি বিবাহ করিয়া। সে বলল স্বপ্নে বোন কোথায় পাইয়া যাইবে? তিনি বলল আজকে আমি বিধবা আজকে আমি তাহাই কি চূড়ান্ত জবাব বলিয়া মনে করিতে পারি নাই। তুমি যেমন করে সময় নিদ্রাভঙ্গ হইয়া দেখিতে সকল হইয়াছে যে তাহার বিদায় সম্ভবে অদ্ভুত মনে পড়ে এবং গেলে সেই জন্যই সে চলিয়া গেল। পরদিন প্রাতঃকালে সমাপন করিয়া ঘড়ির কাঠিতে এবং সে সময় জয়ধ্বনি করিতে লাগিল। আপদে সেই মূর্তি বিদ্যুৎ মতো গৌরবের ভাবী ঐশ্বর্য দেখিতে পাইবে। সে বলে প্রচুর পরিমাণে আদর অভ্যর্থনা এবং তাহার যোগাযোগ জনক শ্রদ্ধা করার পর পাইলাম। সে বলিল আজকে আমি সে বিদ্যা প্রদান করিয়াছি, অসম্মত হইলাম না। গৃহিণী বলল আজকে আমি কিছু করিনি, তুমি আমাকে বলবে। পৃথিবীময় সোনা দেখিতে লাগিবে। কল্পনা করিয়া সে বলল আজকে আমি আমার
গৃহপ্রাচীরের প্রধান সোনার মন্দিরে মনে মনে বৃদ্ধাঞ্চলে নিয়ন্ত্রণ করে প্রতিদিন সন্ন্যাসী প্রতিদিন 2 সেরা দুগ্ধ দেড় 2 মন ভোগ খাইতে লাগিল এবং বৈদ্যনাথের কোম্পানি কাগজে অজস্র সে বলিয়াছে করিয়াছি ছিপ বলিয়া দিকে আমি ঈশ্বর আঘাত করিয়া চলিয়া যাইবে ঘরে ছেলেকে যথাসময় খাইতে পারে না পড়িতে গেলে কপাল খুলিয়া যায় কাঁদিতে আকাশ ফাটিয়া যায় গৃহিণী কর্তৃক ভূক্ষেপ নাই সে বললে অগ্নিকিন্তি সম্মুখে অবিশ্রান্ত করিয়াছি নিয়ম বহিনী পস্তক করেছে দৃষ্টিপথে বলে সূর্যপথে সেই বললে সূর্য প্রদায় নিয়ে যাবে সুখান সে বলে গ্রাম থেকে আমার একদিন সন্ন্যাসী আস্তে আস্তে কাল সোনার রং ধরিবে সেদিন রাত্রে আর কারোর ঘুম হইল না ত্রিপুরটা মিলিয়া সে বললে আজকে আমি নির্মাণ দলে মাঝে মাঝে সে বললে মতভেদ এবং তর্ক উপস্থিত হইয়াছিল কিন্তু আদালতে মীমাংসা করিতে অবলম্ব হয় নাই পরে পরস্পর ছাত্রীরা নিজ নিজ কিছু কিছু পরিত্যাগ করিতে অধিক ইতিহাস করে যে রাত্রের দম্পত্য একাই ঘনীভূতই হইয়াছিল পরদিনা সন্ন্যাসীর দেখা নাই সে চারিদিক থেকে রঙে ঘুটিয়া সূর্য কিরণ পর্যন্ত অন্ধকার হইতে দেখা দিল ইহার পর সেখান থেকে গৃহসজ্জা এবং গৃহপ্রাচীর চতুর্গুণ হইয়া উঠিল এরপর সেখান থেকে আমি বৈদ্যনাথের কোনো একটা মূর্তি দেখা যায়নি গৃহিণী বললে বুদ্ধির পরিচয় অনেক দিয়েছে কিন্তু কিছু ক্ষান্ত থাকো বৈদ্যনাথ একেবারে নিবিয়ে যায় অপরাধী মীমাংসা চেষ্টা করে ভার করো সে নিজে এক মুহূর্ত অক্ষান্ত থাকিতে পারে না অপরাধী বৈদ্যনাথের স্ত্রীকে কিঞ্চিত সন্তুষ্ট করিয়া বিয়ে তাহার চিন্তা করবে একদিন বদলে আজকে আমি সে বলে প্রচুর হাস্যরস করবে কিন্তু আমি সইতে পারবো না কী আনিয়েছে তো বলো দেখো কী কৌতূহল তোমার কী এত গোপন করিয়া উদাসীনভাবে কহিলেন কেমন করিয়া বলিবে আমি তো আর আমার তার জ্ঞান নাই বৈদ্যনাথ বলে আজকে আমি তারই কাটিয়ে গিয়েছিলাম তার ফু দিয়ে কাগজে ধুলা পড়িয়েছি তারপর জন্য এক এক ভাঁজ করিয়া মুকুল স্টুডিও রক্ত দশমের বাহির হইয়া গেল আলোর দিকে গৃহিণী সম্মুখ ধরিল গৃহিণীকে বলল আজকে আমি বিরোধী ছবি মনে পড়িবে না অর্থপ্রাপ্তি সব অবজ্ঞা করিবে আমরা মরেই যাইব তোমার পরিচক্ষায় রাখিয়া দেবে বসিয়া নিরীক্ষণ করিল ও আমি তোমার দরকার আছে বিষর্ম বলে আজকে অন্যান্য অনেক ক্ষমতা লোকের মন জোগাই বা দুরাশার ক্ষমতা হইলে বিধবা তাহাকে বঞ্চিত করিয়াছিল এদিকে দেশে যখন বৈদ্যনাথ মুখ করে দেখি যে আজকে আমি যে সরকারি বলে তুমি আমাকে আপনার পরমানন্দ পরিণামের জন্য এখানটা ব্যক্তিত্ব আমি সে কৌতূহল হইল না এখন আজকে আমি সন্তান ভাগ্য ভালো পুত্র কন্যা তাহা গৃহ অবলম্বন করিয়া উঠবে এবং শুনিয়া বললে আজকে আমি প্রফুল্লতা প্রকাশ করিব অবশ্যই একজন গৃহিণী বলে বছর কালের জন্য বৈদ্যনাথের দৈব ধন হয় দাদা আজকে আমি গণক করিব পুঁজি করবো এখান থেকে এইরূপ হয় না তুমি আমাকে গৃহিণী বললে নির্বাণ করিয়া মুখতার মনে না বসে সুযোগের কারণ ছিল না নিজেদের প্রচুর পরিবেশ করিয়েছিলেন জীবনে দুরহ কিছু জিনিস হয়নি সে বলল যেমন চাষ করবে চাকরি করবে ব্যবসা করবে প্রত্যেক সেখান থেকে নির্দিষ্ট কোনো উপায় থাকিবে না এই জন্য করে খাতির করিয়া এবং ভর্সনা করিয়া বৈদ্যনাথে কোনো দিকে রাস্তা দেখিতে পেয়ে যে না কোনো দিকে খুঁজিতে আরম্ভ করে এবং কেনই এই বুকুর করে আজকে আমি ভাবিয়া আছি সে বললো আজকে আমি সে মুখে বলে তুমি পূর্বগণের মাথাতে মস্তিষ্কে যে পরিবর্তন হয়েছে তার কোনো ধারণাই হয়নি বলে তুমি একটু ছড়িয়ে দেখো আমি যে বলবো কি আকাশ হইতে টাকা হইবে টাকা ঝরিবে সে বলে আজকে কোন দিকে নাড়াবেন না কিসের ওপর হইবে সেই বলবতে সবাই বসিয়া বৈদ্যনাথে সেই চলিয়া গাইবে একদিন আসছেনের সে দুর্গাস্থান নির্ধারণ করলে চতুর্থ দিনে ঘাটের কাছে আসিয়া বলল আগলে প্রবাসীর দিকে বললো ঝুড়িতে মানকচু কুমড়ো শুক্তো নারকেল কিনে বাক্সের মধ্যে ছেলেদের জন্য জুতো জামা কাপড় এই বাক্স সব কিছুই নতুন গল্পের বই তুমি আমাকে নিয়ে এসে আকাশে সর্বত্র সূর্য কিরণ সেখান থেকে দেখবে তুমি পঞ্চায়েত ধনক্ষেত্রে থরথর করে কাঁপিয়ে উঠেছে বললে আজকে নিবু তুমি আমাকে স্থির করিয়া উঠেছে আমি তস্করের আমি পাকানো হয়ে গিয়েছিল আর মাথায় প্রত্যয়িত করবে মাথার দিকে উড়িয়া চলিবে বৈদ্যনাথ বসিয়া গেল তাহাকে আমার হৃদয় চিহ্নিত করবে নিজের নিরঞ্জনদের কারণ আজকে আমি সে বললে মনে মনে বিধারা কেন আমাকে করিয়াছিলেন সে যে ভোরে হইতে প্রতিমা দর্শন করিবা সে বললে বাড়ি গঙ্গাতে গিয়া হাজির ছিল খাবার হয়ে গেছে দাসী তাহাকে কালপূর্বক সে বললো আজকে আমি চলিয়া গেছে আমি জীবনে নিষ্ফল হইয়াছি দাসীর জন্য তুমি আমাকে
উৎপন্ন করলের কাছে ঘনিষ্ঠভাবে টানিয়া জিজ্ঞাসা করলো, হ্যাঁ রে আব্বু, তোর পুজোর সময় কী চাস বলতো? অবিনাশ বললো, দেখো আজকে আমি একটা নৌকা নিয়ে যাবো, আমি ছেলেকে মনে করিয়ে সে বড়ো ভাইয়ের চেয়ে অনেক বেশি ন্যূনতম কিছুই নয়, আমাকে কোনো নৌকা ধার দিবি? আজকে আমি তুমি আমাকে কি চাইবে না? আমি আচ্ছা জিজ্ঞাসা করে সেই পাখি হইতে মুখ করে ছুটি বাড়ি ফিরিয়া আসিল। ব্যবসায়ী উকিল কিন্তু কিছুদিন ঘন ঘন বাড়ি যাতায়াত করতেন। অবশ্যই একদিন স্বামীকে আসিয়া বলে, অবশ্য আমাকে পাখি যাইতে হইবে। বলে আজকে আমি মৃত্যুকালে অবস্থান করবে। সে বললে, আজকে আমি আবিষ্কার করিয়াছি। সে বললে আজকে সদ্গতি করবে এবং যুক্তির উপায় পরে শুনিলে এইরূপ যেন যে কাশিদের একটা বড় বাড়ি আছে সেইখানে নিবার কথা, কিন্তু সেই বাড়িয়াকে নিয়ে নানের কাছে নিয়ে যাবে বলে বললো, কী করবো না, আমি তো কাশি যেতে পারবো না। এবার আগে ঘর ছাড়াবার কোনো উপায় নাই, কিন্তু ঘর ছাড়া করিবে না। প্রাচীন সেখান থেকে লোকের যে সম্বন্ধে অশিক্ষা, যে আজকে আমি ঘরের মধ্যে ধোঁয়া হতে পারবে, সে ওই হতভাগা যে চোখের জলে ভাসিয়া যাইত এবং কাশি যাইবার নাম হইল না। 2-3 দিন গেল, এরকম করে বৈদ্যনাথে নিয়ে চলে গেল এবং সে বললো, আজকে আমি সে তাহার মাছ তুলে কাপড় কাটিয়া করিয়া সে বললো, আমি চুপ করে বসিয়াছে। সে বললাম, চিত্তচাঞ্চল্য করে এই জন্মে আর শঙ্কর চিত্তে ভালো হইবে না। তুই বলতে আজকে আমি এমন নৌকায় খেলাতে যথেষ্ট, কিন্তু তাহার খাবার আবার মাসুর আছে, পাল আছে, আবার যে যথাস্থানে মাঝি বসিয়া ইয়াদের সমাধি ক্ষেত্র করবে, সেই যে বললো আর করবে। তুমি আমাকে রাশিয়া দারিদ্র বিচার বুঝে পূরণ করে দেখিবে, আজকে আমি কারাঘাত করিব। সে বললে, ফিরিয়া দাও, অন্যের হার গেল, সার্টিফিকেট গেল, তুমি গেল, শেষ পর্যন্ত সে হতভাগ্য মানুষ দুইখানা নিজের ছেলেকে প্রত্যাহত করিলে আর ভঙ্গ করিলে ব্যবসা করে নিজের হাতে নির্মাণ করো। ছোটো ছেলে উদ্দেশ্য সাথে কাঁদতে লাগিয়ে বোকা ছেলে গলিতে তাকে মুখ ঠাস করিয়ে মারিয়া দিল। নমস্কার। স্বর্ণমৃগ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। আদ্যনাথ এবং বৈদ্যনাথ চক্রবর্তী দুই শরিক, উভয়ের মধ্যে বৈদ্যনাথের অবস্থা কিছু খারাপ। বৈদ্যনাথের বা মহেশচন্দ্র বিষয় বুদ্ধি আদৌ ছিল না। তারা শিবনাথের উপর সম্পূর্ণ নির্ভর করিয়া থাকিতেন। শিবনাথের ভাইকে প্রচুর স্নেহ বাক্য করিয়া তৎপর করে তাহার বিষয় সম্পত্তি সমস্ত দান করে। যেমন সে কোম্পানির কাগজ অপদৃষ্ট থাকে, জীবন সমুদ্রে এই কাগজখানা প্রজের একমাত্র অবলম্বন। শিবনাথ বহু অনুসন্ধান করে তাহার পুত্র আদ্যনাথের সহিত ধনীর একমাত্র কন্যার বিবাহ দিয়া। সে বললে,